মেঘকুঞ্জের ইলশিগুড়ি লেখনীতে মিশকা মন পর্ব নাম্বার ২৭। রঙ্গন বাসায় ফিরে আবার সিগারেট নিয়ে বসলো। তার মন বলছে সে মস্ত বড় একটা অপরাধ করে ফেলেছে, কিন্তু এখন কি করবে বুঝতে পারছে না। সে চেয়েছিল ওহি তার প্রেমে পড়ুক, কষ্ট পাক। এখন যখন মেয়েটা সত্যি সত্যি তার প্রেমে পড়েছে, তখন আর চাচ্ছে না সে কষ্ট পাক। নিজের মন মস্তিষ্কের সাথে নিজেই লড়াই করছে। সে তো ওইকে পটাতে চেয়েছিল, অনুভবকে কষ্ট দিতে। তাহলে এখন কেন এত ভাবছে? ইচ্ছের জন্য? না, আসল কারণ হচ্ছে সে যে কারণে এতদিন অনুভবকে ভুল বুঝে এসেছে, সে কাজ অনুভব করেইনি। ওহির মায়াবী চেহারাটা মুখের সামনে ভেসে আসাতে মনের মধ্যে উথাল পাথাল শুরু হয়ে যাচ্ছে। নিজেই নিজেকে শুধালো, তুই কি ওইকে ভালোবাসিস? মুখে মুখে বলল না, কিন্তু মন বলছে অন্য কিছু। স্বীকার করতে চাইল না। গায়ে জড়ানো পাঞ্জাবিটা খুলে ছুঁড়ে মারল। হাত দুটো দিয়ে চুল টানতে শুরু করলো। মুহূর্তেই পরিপাটি চুলগুলো আবারও এলোমেলো হয়ে গেল। অনেক ভাবনা চিন্তা করে ঠিক করলো ওহির থেকে মাপ চাইবে। ওহি সবে ফ্রেশ হয়ে রুমে এসেছে। ক্লান্ত শরীর নিয়ে গা এলিয়ে দিতেই ঘুম এসে হানা দিল, কিন্তু তা স্থায়ী হওয়ার আগেই ফোনের রিংটং উধাও হয়ে গেল। বিরক্ত নিয়ে ফোন হাতে নিয়ে দেখল রঙ্গন। কানে ধরে বলল, এত রাতে কিছু বলবেন? রঙ্গন যা সাজিয়েছিল সবগুলো গুলিয়ে ফেলল। বলল, কি করছিস? কাবাডি খেলছি, খেলবেন? এত রাতে কেউ কাবাডি খেলে? খেলা না তো, তাহলে বলছেন কেন? রঙ্গন একটু চুপ থেকে বলল, ভালো লাগছে না, তোকে আমি আর বিরক্ত করব না। ওহি একটু অবাক হলো। সাধারণত রঙ্গন তাকে খারাপ লাগা কখনো শেয়ার করে না। আজকে হঠাৎ কেন, কি হয়েছে? মন খারাপ? আমি তখন রিপ্লাই করিনি জন্য? আসলে তখন অনেক মানুষ ছিল তো তাই। না, সেজন্য নয়, তোকে আমি কিছু বলতে চাই। এভাবে কেন কথা বলছেন? রঙ্গন একদমে বলল, শোন, অনেক ভাবনা চিন্তা করে দেখলাম তোকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব নয়। তোর কণ্ঠ একদিন না শুনলে পাগল পাগল লাগে। আমার অগোছালো জীবন তোর মতো গোছালো কাউকে বড্ড প্রয়োজন। দূর থেকে তোকে জ্বালিয়ে শান্তি পাচ্ছি না, তোকে পার্মানেন্টলি জ্বালানোর সুযোগ চাচ্ছি, দিবি? ওহির গলা শুকিয়ে গেছে, কোনো উত্তর করতে পারল না। চট করে ফোন কেটে রেখে দিল। হুট করে দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলল। রঙ্গন ফ্লোরে বসে পড়ল। সে পারেনি ওহিদকে কষ্ট দিতে। এত ভালো মেয়েকে কষ্ট দেওয়া যায়, কিন্তু তার পরিবার? এই এই নরকে সে ওহিকে আনবে না, তাকে নিয়ে দূরে থাকবে। সিগারেটে টান দিয়ে ধোঁয়া উড়াতে উড়াতে গান ধরল। কিছু কথার পিঠে কথা, তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময় চোখে চোখে, মনে মনে রয় ব্যাকুলতা। আমায় দেখো একা বিকেলে,
ফুটেছে ফুল, কোথাও ঝরেছে তারা, কোথাও কিছু নেই তোমার আমার গল্প ছাড়া। তুমি আমার স্বপ্ন সারথি, জীবনে তুমি সেরা সত্যি। তুমি আমার স্বপ্ন সারথি, জীবনে তুমি সেরা সত্যি। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছ আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে তুমি চির সাথী আমার জীবনে, এই পথে। সময় ফুরিয়ে যাক প্রেমের কবিতা পড়ে, ছড়াও কিছু সুখ যখন তোমার ইচ্ছে করে। তুমি আমার গল্প জোনাকি, তোমারই আশায় থাকি। তুমি আমার গল্প জোনাকি, তোমারই আশায় আশায় থাকি। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছ আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে তুমি চির সাথী আমার জীবনে, এই পথে। ইশতিয়াক পাঠান সবে বাড়ি ফিরেছে। রঙ্গনের ঘর থেকে গুনগুন শব্দ শুনে এগিয়ে আসলো, কিন্তু দরজা অবধি যাওয়ার আগেই কেউ এসে তার সামনে দাঁড়ালো। ঘুম আসনি তুই? না, ঘুম আসছিল না। রঙ্গন কখন এসেছে? অঙ্কন তাচ্ছিলের হাসি এসে বলল, পালিত পুত্রের না হয় খবর রাখার সময় নেই, নিজের পুত্র যে আজ 2 দিন ধরে বাসায় এসেছে তাও জানেন না? ইশতিয়াক পাঠান কড়া চোখে তাকিয়ে বলল, খবর দিলে তো পাবো, এখন সরো, ওর সাথে আমার কথা আছে। আপনার মা এবং ফুপি কারোর শরীরই ভালো নেই, এত রাতে চিৎকার চেঁচামি করে তাদের না জাগানোই ভালো হবে বলে মনে করছি। ইশতিয়াক পাঠান রঙ্গনের রুমের দরজার দিকে একবার তাকিয়ে চলে গেল। অঙ্কন কিছু একটা ভেবে দরজায় টোকা দিল। দরজা খোলা। অঙ্কন ভেতরে গিয়ে দেখলো রঙ্গন নিচে বসে আছে। কিছু না বলে তার পাশে বসে পড়ল। রঙ্গন কিছু বলল না, তাই নিজে থেকেই বলল, তুই কি সত্যি মেয়েটাকে ভালোবাসিস? রঙ্গন উত্তর না দিয়ে চুপ করে রইল। অঙ্কন আবারও বলল, বাবা তার কথা জেনে গিয়েছে, হয় তাকে অতি দ্রুত বিয়ে করবি, নইলে খুব তাড়াতাড়ি সব শেষ করবি। আমাদের বোনটাকে তো কখনো দেখিনি, তাই বলে অন্যের বোনের। রঙ্গন এবার ফিরে তাকালো। তার নজর দেখে অঙ্কন আবার বলল, তুই আমার ভাই মানিস বা না মানিস, তোরা আমার ভাই বোনই। মা তোদের দেখে রাখতে বলে গেছে আমায়, তবুও আমি কিছুই করতে পারিনি, বড্ড আফসোস হয় জানিস। চলে যা।
অঙ্কন দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। তার জীবনে দীর্ঘশ্বাসগুলো বোধহয় শেষ হওয়ার নয়। অনুভব এভাবে জড়িয়ে ধরায় ইচ্ছে প্রাণ যায় যায় অবস্থা। হুট করে উঠে পড়ল। সাথে সাথে অনুভবও উঠে বসলো। অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি সমস্যা? আমায় কেউ ধরলে আমার ঘুম আসে না। অনুভব কিছু সময় চেয়ে থেকে শুয়ে বলল, ঠিক আছে আজকে ঘুমিয়ে পড়ো, তবে অভ্যাস করে নিও। তবে আমার কিন্তু শোয়া খারাপ, আপনার কোথাও লেগে গেলে দোষ নেই। অনুভব মুচকি হেসে বলল, আচ্ছা। সকালে অনুভবের ঘুম ভাঙতেই দেখলো ইচ্ছে তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। নড়াচড়া করলো না, কিছু সময় তাকিয়ে রইল। মনে মনে বলল, পাগলি একটা। হাত দিয়ে মাথায় চুলগুলো এলোমেলো করে দিবে এমন ছয় হুট করে তার ফোন বেজে উঠল। কোনো মতে ইচ্ছেকে ছাড়িয়ে উঠে বসলো। বালিশের নিচে থেকে ফোন বের করতেই দেখলো চয়ন কল করেছে। ফোন রিসিভ করতেই বলল, আসসালামু আলাইকুম স্যার, না মানে ভাই, 10টায় আপনার মিটিং আছে, অলরেডি 9:30 বাজে। অনেকটা কাঁচুমুচু করেই বলল কথাগুলো। যদিও আজকে ফোন দেয়া তার ইচ্ছে ছিল না, কিন্তু পরে ঝাড়ি খাবে জন্য অনেক ভেবেচিন্তে দিয়েছে। অনুভব সাথে সাথে ঘড়ি দেখে ধমকে বলল, এত পরে কল দিয়েছিস কেন? আরেকটু আগে দিতে পারিসনি? নিচে গাড়িতে অপেক্ষা কর, আমি আসছি। ফোন রেখে ইচ্ছের দিকে তাকালো, কি সুন্দর করে ঘুমাচ্ছে। জাগাতে ইচ্ছে হলো না, তাই চট করে একটা কাগজে কিছু একটা লিখে পাশে রেখে দিল। অতঃপর আলমারি থেকে কাপড় নিয়ে ফ্রেশ হতে গেল। রেডি হয়ে তাড়াহুড়া করে নিচে নামলো। অনিমা বেগম খাবার টেবিলে রাখছিলেন। অনুভবকে এভাবে নামতে দেখে বলেন, কী রে, কোথায় যাচ্ছিস? বেরিয়ে যেতে যেতে বলল, মিটিং আছে মা। আনিমা বেগম আর কিছু বললেন না। তিনি জানেন বলে কোনো লাভ নেই। দীর্ঘশ্বাস ফেলে আবারও কাজে লেগে পড়লেন। ড্রাইভার না আসায় চয়ন নিচেই ড্রাইভ করতে বসলো। অতি দ্রুত যাওয়ায় তারায় 25 মিনিটের রাস্তা 10 মিনিটে চলে আসলো অফিসে। গাড়ি থামতেই অনুভব ভেতরে দৌড় দিল। চয়ন গাড়ি পার্কিং করার জন্য রয়ে গেল। এক পাশে নিয়ে গিয়ে গাড়ি রাখতেই কেউ বলে উঠল, চোখ কোথায় নিয়ে গাড়ি চালান? চয়ন অবাক হয়ে পেছনে তাকিয়ে দেখলো একটি মেয়ে কাদার পানিতে মাখামাখি হয়ে দাঁড়িয়ে আছে। বুঝতে পারল না বিষয়টা, তাই জিজ্ঞেস করলো, ঠিক বুঝলাম না। মেয়েটি গেটের সামনে রাস্তা আঙুল দিয়ে দেখালো। শেষ রাতের দিকে একটু বৃষ্টি হয়েছে, গেটের সামনের রাস্তাটুকু একটু দাবা হওয়ায় পানি জমেছে। এবার বুঝলো কি হয়েছে। নত স্বীকার করে বলল, সরি আপু, আসলে একটু তাড়া থাকায় খেয়াল করিনি। মেয়েটি আরও তেতে গিয়ে বলল, সরি মানে কিসের সরি? আপনি আমার সাথে কথা বলার জন্য ইচ্ছে করে এমন করেছেন। চয়ন কিছুটা বিব্রত হলো, বলল, ভুল করেছেন, আমি আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড নই। মেয়েটি অপমানিত বোধ করলো, এতে আরও রেগে গেল। আশেপাশে কিছু খুঁজতে লাগলো। সামনে একটি বালতি দেখতে পেল, সেটা নিয়ে গিয়ে ময়লা জমা পানি এনে চয়নের গায়ে ঢেলে দিল। এমন কিছু করবে চয়ন ভাবতে পারেনি। সার ছাড়তে ছাড়তে বলে, এটা কি করলেন আপু? মেয়েটি রাগ যেন কমছেই না। এখনও চয়নের এত ভালো ব্যবহার মেনে নিতে পারল না। বলল, ভদ্র সাজার নাটক করছিস? শোন, মীরা এসব নাটক খুব ভালো করে বুঝতে পারে। চয়ন শান্তশিষ্ট ছেলে, ঝামেলার মধ্যে থাকতে পছন্দ করে না, কিন্তু এই মুহূর্তে কি করা উচিত বুঝতে পারছে না। মনে মনে অনুভবকে রাখছে, কিন্তু সে যে এখন আসবে না, মিটিংয়ে ঢুকে পড়েছে তাও জানে। কিছু সময় চুপ থেকে বলল, আচ্ছা আপু, আপনিই বলুন, আমি এখন কি করতে পারি? কখন থেকে আপু ডাকছিস? আমি তোর কোন কালের আপু? শোন, অতিরিক্ত ভক্তি চোরের লক্ষণ। দেখুন, সব দোষ আমার। এভাবে গাড়ি চালানোটা আমার ঠিক হয়নি, দুঃখিত। দেরি হয়ে যাচ্ছে আমার, আসছি। চয়নের চলে যাওয়ার দিকে মীরা অবাক চোখে তাকিয়ে রইল। সে একটু ঝগড়ুটে স্বভাবের, সামান্য কিছু হলে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে তার অভ্যাস। মনে মনে ভাবলো, এই ছেলে কি কাস্টমার কেয়ারের কাজ করে নাকি, কি জানি, হতে পারে। মিটিং শেষ হতে অনুভব বেরিয়ে পড়লো। চয়ন বাহিরে বসেছিল। 1.5 ঘন্টার ব্যবধানে কাপড় চেঞ্জ দেখে প্রশ্ন করলো, কি করে তোর অনুভব মির্জা? কথা শেষ করার আগেই কেউ ডাক দিল। অনুভব পিছনে ফিরে দেখলো ইশতিয়াক পাঠান দাঁড়িয়ে আছে। মুচকি এসে সালাম দিলেন, দিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ইশতিয়াক পাঠান উত্তর করলো না, গম্ভীর কণ্ঠে বলল, শোনো, তোমার বোনকে আমার ছেলের থেকে দূরে রাখবে। আমি চাই না কোনো মেয়ে তার জীবনে আসুক। আপনি ডাক্তার দেখান আঙ্কেল, অনুভবের জবাব। ইশতিয়াক পাঠান রেগে বললেন, ভালোভাবে কথা না শুনলে আমাকে অন্য পথ দেখতে হবে।
অনুভব গম্ভীর কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, শুনুন ইশতিয়াক পাঠান, আমার বোনের গায়ে ফুলের টোকাও পড়লেও আপনাকে কি করব নিজেও জানেন না। অনুভব মির্জার যেমন ভালো তেমন প্রয়োজনে খারাপ হতেও সময় লাগে না। জানেনই তো রাজনীতিবিদদের দুইটা রূপ। তোমাকে আমি দেখে নিব, আমার একটা ছবি তুলে দিব নাকি? ইশতিয়াক পাঠান কথাই না পেরে চলে গেল। অনুভব বাড়ি আসতেই দেখলো সবাই কাজে ব্যস্ত। রুমে ইচ্ছে নেই। ফ্রেশ হয়ে এসে বিছানায় টান হয়ে শুয়ে পড়তেই দেখলো রঙ্গন তাকে মেসেজ পাঠিয়েছে, তোর বোনকে আমি বিয়ে করতে চাচ্ছি, তোর কি মতামত? কোনো মতামত নেই। রঙ্গন একটু ইমোশনাল হয়ে লিখলো, তোর বোনটাকে আমি দিবি দোস্ত, তাকে আমি কখনো কষ্ট দিব না, ভালো রাখবো, ভালোবাসবো, দূরে চলে যাব তাকে নিয়ে, কোনো কালো ছায়া পড়তে দিব না। অনুভব নিজেও লিখলো, কোনো বেকারের হাতে আমার বোন দিব না। হাতে না দিস, কোলে দিস, থাপ্পড় চিনিস, বাজে কথা বন্ধ কর। আমি কি করে বুঝবো তোর কাছে আমার বোন ভালো থাকবে? কিছু করে দেখা। রঙ্গন কিছু একটা ভাবলো, তাকে এখন সাহায্য করতে পারে একমাত্র ইচ্ছে। একসাথে দুই কাজ করতে হবে বলল, আমার বোনটার সাথে আমার পরিচয় করে দিবি না? তার মুখে সত্যিকারের ভাইরাগ শোনা যে আমার স্বপ্ন। কেউ জানতে পারবে না, তুই ইচ্ছেকে নিষেধ করে দিবি কাউকে বলতে, শুধু আমরা তিনজন জানবো, প্লিজ ভেবে দেখব। রঙ্গন ফোন রেখে মুচকি হেসে বলে, আহ কি আনন্দ আকাশে বাতাসে, এবার বউ আর বোন দুটোই আমার হবে শালা, তারপর শোধ তুলবো, দেখিস আমাকে ঝাড়ি মারা। ইচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুভবের কর্মকাণ্ড দেখছিল। কত বড় সাহস, বউর সামনে দাঁড়িয়ে আছে, সেদিকে পাত্তা না দিয়ে অন্য কারোর সাথে মেসেজ করছে। একে তো সকালে বলে যায়নি, দুইবারই এসে তাকে একবারও ডাকলো না। অনেকটা সময় মুখ গোমড়া করে দরজায় দাঁড়িয়ে রইল। এদিকে ইচ্ছের রাগ ভাঙানো তো দূরে, সে খেয়ালই করেনি তার বউ রেগে আছে। এর শোধ যদি না তুলতে পারি তাহলে আমার নামও ইচ্ছে না। মনে মনে বিড়বিড় করলো ইচ্ছে, অতবার রুম থেকে বেরিয়ে পড়ল।